সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। ইসরায়েল যখন সিরিয়ায় হামলা চালাচ্ছে, জোলানি বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় লাশ লুকানোর চেষ্টা করছে। রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, শান্তি আলোচনার আগে উত্তেজনা চরমে। ট্রেনের যাত্রীদের জিম্মি, 20 সেনা নিহত, আকাশ থেকে চলছে হামলা, দাবি বেলুচ লিবারেশন আর্মি। চিঠি লিখে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন জেলনেস্কি। যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষে রেকর্ড সংখ্যক বেড়েছে। তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব, বললেন শুভেন্দু অধিকারী। এবং কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ আদালতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েল যখন সিরিয়ায় হামলা চালাচ্ছে, জোলানি বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় লাশ লুকানোর চেষ্টা করছে। মঙ্গলবার সকালে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ সিরিয়ার দারা শহরের উপকণ্ঠে এবং দামেস্কের দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে অবস্থিত কাতনা অঞ্চলে 20টিরও বেশি বিমান হামলা চালিয়েছে, যা দখলদার সরকারের স্থলাগ্রাসনের সঙ্গে একযোগে পরিচালিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুসারে আল জোলানির সাথে যুক্ত জঙ্গিরা সিরিয়ার উপকূলীয় শহরগুলোতে এই অস্ত্রধারীরা নৃশংস হামলা শিকার কয়েক ডজন ব্যক্তির মৃতদেহ অজানা স্থানে স্থানান্তরিত করেছে। পার্স টুডের মতে, সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার আলাবিদের বিরুদ্ধে আল জোলানি সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ক্ষোভ জানানোর পর সন্ত্রাসীরা দেশটির গ্রাম ও শহর থেকে নিহতদের মৃতদেহ সংগ্রহ করে অজানা স্থানে স্থানান্তর করার চেষ্টা করছে। আল আলমের এক প্রতিবেদন অনুসারে এই মৃতদেহ লুকানোর জন্য সন্ত্রাসীরা পাহাড় এবং উপত্যকা ব্যবহার করার চেষ্টা করছে। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে গোলানির নেতৃত্বে দামেস্কের নতুন নিয়ন্ত্রণ গ্রহণকারী বাহিনী এবং এই অঞ্চলে আধিপত্য ও আগ্রাসনে ক্ষতিগ্রস্ত অন্যান্য সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল একটি সূত্র জানিয়েছে যে এই অঞ্চলগুলোতে গোলানি বাহিনীর অব্যাহত আক্রমণের পর দক্ষিণ পশ্চিম সিরিয়ার তাত্তুসে তাহরির আল-শাম এবং কোস্ট শিল্ড বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ভিডিও এবং প্রকাশিত সংবাদ অনুসারে দামেস্কের নতুন শাসকদের নীতি আলাবি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, যার ফলে কারদাহা, জাবলা, লাতাকিয়া, তার্তুস, হোমস এবং মাশরাফ শহরে বিক্ষোভ শুরু হয়েছে। রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, শান্তি আলোচনার আগে উত্তেজনা চরমে। মঙ্গলবার রাতে রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কয়েক ঘন্টা আগে ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন তাদের বিরুদ্ধে 337টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে 91টি মস্কো অঞ্চলে লক্ষ্যবস্তু করা হয়েছিল। যদি এই তথ্য নিশ্চিত হয়, তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বিমান হামলা। তবে 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাতভর 337টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 91টি মস্কো অঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের মধ্যে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে 337টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে মস্কো অঞ্চলে 91টি, কুরস্ক অঞ্চলে 126টি, ব্রায়ানস্ক অঞ্চলে 38টি, রিয়াজান অঞ্চলে 22টি, কালুগা অঞ্চলে 10টি, লিপেটস্ক ওরিওল অঞ্চলে 8টি করে, ভোরেনেস অঞ্চলে 6টি এবং নিজনি নভগরদ অঞ্চলে 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস জানিয়েছে, মস্কোতে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ধ্বংসাবশেষ পড়ে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই বেরুবিয়েভ জানিয়েছেন, রাজধানীর বাইরে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার কারণে মস্কোর ডোমোদেদোভা, শেরেমিতোভা, বুনুকোভো ও জুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অন্যদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাতভর কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশের ড্রোন হামলা হয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। ট্রেনের যাত্রীদের জিম্মি, 20 সেনা নিহত, আকাশ থেকে চলছে হামলা, দাবি বেলুচ লিবারেশন আর্মির। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলার মুশকাফ এলাকায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে বেলুচ লিবারেশন আর্মির সশস্ত্র জঙ্গিরা। সর্বশেষ বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার করতে যাওয়া অন্তত 20 সেনা নিহত হয়েছে। তারা দাবি করেছে, তাদের প্রতিরোধের মুখে স্থলসেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। তবে আকাশ থেকে ড্রোন ও হেলিকপ্টার থেকে হামলা অব্যাহত আছে। মঙ্গলবার 11 মার্চে বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি।
ওই সময় সশস্ত্র জঙ্গিদের হামলার কবলে পড়ে ট্রেনের যাত্রীরা। বেলুচে লিবারেশন আর্মি জানিয়েছেন তারা নারী শিশু বৃদ্ধদের ছেড়ে দিয়েছে। এখন তাদের জিম্মে 182 জন আটক রয়েছে, যার মধ্যে সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে সেখানে জঙ্গি ও সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে অঞ্চলে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে এখনো হতাহতের তথ্য জানায়নি। এদিকে পাকিস্তান সেনাবাহিনীকে উদ্ধার অভিযান বন্ধ করার হুমকি দিয়েছে বেলুচ সন্ত্রাসীরা। তারা বলেছে যদি ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে 1 ঘন্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে। এই ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুমকি দিয়ে বলেছেন যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে 100 জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে। এর আগে এক বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এছাড়া তিনি ট্রেনের যাত্রীদের জিম্মি করার তথ্য স্বীকার করেন। বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে বেগ পেতে হয়েছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। চিঠি লিখে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন জেলনেসকি। হোয়াইট হাউসের তর্কাতর্কির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি। ক্ষমা চেয়ে জেলনেসকি চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে উইটকফ জানান ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলনেসকি। উইটকফ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে জেলনেসকি চিঠি পাঠিয়েছেন। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধির দল ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পও গত মঙ্গলবার কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনসের ভাষণের সময় জেলনেসকে চিঠি পাওয়ার কথা বলেছিলেন। তবে তাতে ক্ষমা চাওয়ার কোনো কথা ছিল কিনা তা জানাননি তিনি। বিশেষ মার্কিন দূত উইটকফ ক্ষমা ও চিঠির কথা বললেও জেলনেসকে আসলে তাতে কি লিখেছেন সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেননি। যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষে রেকর্ড সংখ্যক বেড়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিম এবং আরবদের বিরুদ্ধে বৈষম্য হামলা 2024 সালে রেকর্ড সংখ্যক বেড়েছে। অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা CAIR মঙ্গলবার 11 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে গত বছর যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব বিদ্বেষ বিষয়ক 8658টি অভিযোগ দায়ের করা হয়, যা গত বছরের তুলনায় 7.4% বেশি। গাজায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম ও আরবদের উপর হামলা ও বৈষম্য। মুসলিমদের অধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে 1996 সাল থেকে তারা বিদ্বেষমূলক অভিযোগের তথ্য রাখা শুরু করে। গত বছর যে পরিমাণ বিদ্বেষের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে তা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বেশ 15.4% অভিযোগ ছিল কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার। অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত অভিযোগ ছিল 14.8%, শিক্ষা বিষয়ক অভিযোগ ছিল 9.8% আর ঘৃণা বিষয়ক অভিযোগ ছিল 7.5%। CAIR বলেছে টানা দ্বিতীয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার গণহত্যা যুক্তরাষ্ট্রে ব্যাপক ইসলাম বিদ্বেষ নিয়ে এসেছে। এদিকে 18 মাস আগে 6 বছর বয়সে এক ফিলিস্তিনি আমেরিকান শিশুকে ছুরিকাঘাত করেছিল এক ব্যক্তি। গত মাসে তাকে ঘৃণামূলক অপরাধ সংগঠিত করার জন্য দায়ী করা হয়েছে। 2023 সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের মুসলিম বিদ্বেষে আরেকটি আলোচিত ঘটনা হলো টেক্সাসে 3 বছর বয়সে এক ফিলিস্তিনি মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা। এছাড়া ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে 2 জনকে গুলি করার ঘটনা আলোড়ন তৈরি করেছিল। হামলাকারী তাদের ফিলিস্তিনি ভাবলেও ওই 2 জন মূলত ইসরায়েলি ছিলেন। তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব বললেন শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। 2026 সালে অনুষ্ঠেয় নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বলেন ওদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে, তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। পশ্চিমবঙ্গ বিধানসভায় গতকালের পর রাজ্য সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবের উপর আলোচনার দাবি করেছিলেন, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতবি প্রস্তাবকে অপ্রাসঙ্গিক বলে তা খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা।
অধিবেশন কক্ষের ভেতরে পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পাশাপাশি কাগজও ছোড়া হয়। স্পিকার এসব করতে নিষেধ করলে ওয়াকআউট করে বিধানসভার বাইরে এসে প্রতিবাদে সামিল হন তারা। এই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন শুভেন্দু অধিকারী। বিরোধী দলীয় নেতা তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক সরকার, সাম্প্রদায়িক পুলিশ এবং মুসলিম লীগ 2 বলে আক্রমণ করেন। তার অভিযোগ, বাংলায় হিন্দুদের উপর অন্যায় হচ্ছে অথচ প্রশাসন নীরব। দিল্লিতে কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, বাংলাতেও একই ঘটনা ঘটবে। কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের। বিপদ বাড়ল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি বা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে এবার তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন দিল্লির রাওস এভিনিউ আদালত। তার সঙ্গে আপের আরও কয়েকজন নেতানেত্রীর বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কেজরিওয়াল ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন তারা সরকারি অর্থ অপব্যবহার করেছিলেন। সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থ ব্যয় করে বড় বড় বিজ্ঞাপন বোর্ড দিয়েছিলেন তারা। মঙ্গলবার দিল্লির নিম্ন আদালতে সেই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলা শুনানি ছিল। শুনানিতে বিচারক দিল্লি পুলিশকে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগের তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথাও বলেন তিনি। আগামী 18 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে পুলিশকে। কেজরিওয়াল ছাড়া আপ নেতা গুলাব সিং ও নেত্রী নিকিতা শর্মার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2019 সালে এই একই অভিযোগে মামলা করার আবেদন জানানো হয়েছিল দিল্লির নিম্ন আদালতে, যদিও সেই সময় মামলা করার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া এর আগে গত বছরের জানুয়ারিতে তথ্য প্রচার মন্ত্রণালয় একই অভিযোগে আপকে সুদসহ 163,62,00,000 রুপি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে বিজেপি অভিযোগ করেছিল, প্রকল্পের প্রচারের জন্য আপ সরকারের জন্য যা বরাদ্দ ছিল তার থেকে বেশি খরচ করেছে তারা। পদ্ম শিবিরের দাবি, বিজনেস ব্লাস্টার্স প্রকল্পে 54 কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তারা খরচ করে 80 কোটি রুপি। শুধু এই একটা প্রকল্প নয়, আরো বেশ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেছিল বিজেপি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।